ওয়েলকাম ভিউয়ার্স স্টার টক 24 এর নতুন আয়োজনে প্রতিবারের মতো আমি নাইমা আছি আপনাদের সঙ্গে। আজ আমাদের সাথে যুক্ত হয়েছেন নতুন প্রজন্মের একজন অভিনয় শিল্পী যার যাত্রা শুরু হয়েছিল 2017 সালে আদনান আল রাজীব পরিচালিত একটি বিজ্ঞাপনে কাজের মাধ্যমে। তারপর ছোট পর্দায় একের পর এক কাজ, এমনকি বড় পর্দায়ও তাণ্ডব সিনেমাতে দেখা গিয়েছে তাকে। লিটল মিস কেওয়াসে তার দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে মনোনীত হয়েছেন মেরিল প্রথম আলো পুরস্কারের সেরা নবাগত অভিনয় শিল্পী হিসেবে। সব মিলিয়ে বলা যায় হি ইজ নট ওনলি আ রাইজিং স্টার বাট জাস্ট মেবি a superstar in the making. Viewers, let's welcome the incredibly talented and amazing Saad Salmi Navi. নাভি কেমন আছো? কাজ কেমন চলছে? কাজ আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে। এখন মোটামুটি যেহেতু ঈদ সামনে আছে এই জন্য একটু রাশ যাচ্ছে, বাট আই এম এনজয়িং ইট। যেটা বলছিলাম 2017 সালে তোমার জার্নি শুরু, তারপরে একের পর এক কাজ তুমি করলে। তোমার জার্নিটা সম্পর্কে একটু আমরা জানতে চাই, দর্শক জানতে চাই যে কিভাবে শুরু করলে তুমি অভিনয়ের যাত্রা? হয়তো ছোটবেলা থেকে ওরকম ইচ্ছা ছিল, কিন্তু হয়তো জানতাম না। তো 2017-তে আসলে যখন সুযোগটা পাই একটা টিভিসির জন্য, তো তখন আসলে ওই কিউরিওসিটির জায়গা থেকে আসলে যাওয়া হয়েছিল যে আসলে হয়টা কি বা প্রসেসটা কি। তো তারপর সিলেক্টেড হয়ে কাজ করা শুরু করি এবং একটা দুইটা কাজ করতে করতে আসলে অনেকগুলা কাজ পরে করা হয়ে যায় এবং সবার সাথে মোটামুটি একটা সম্পর্ক ডেভেলপ হয়ে যায়। তো সেখান থেকে কাজ করতে করতে করোনা যখন হিট করে, কোভিড এর টাইমে যখন আমরা সবাই বাসায় ছিলাম, তো তখন একটা সবার ভিতরেই তো একটা ট্রানজিশনাল পিরিয়ড চলছিল যে আসলে কি হবে, বেঁচে থাকবো কি থাকবো, আমার লাইফ নিয়ে কি করবো। তো তখন আসলে আমার কাছে, যেহেতু তখন আমি ইউনিভার্সিটিতেই ছিলাম মাঝামাঝি টাইমে, তো তখন আসলে আমি চিন্তা করছিলাম যে কি আসলে লাইফে কি করবো, আমাকে দিয়ে আসলে কি হবে। তো এটা চিন্তা করতে করতে আসলে মনে হলো যে আসলে হয়তো আমি এই আর্ট ফর্মটাতেই হয়তো থাকবো। সো অতটুকু কনফিডেন্স ছিল না, যেহেতু আমি কোনো জায়গা থেকে অ্যাক্টিং কোর্স বা ওই টাইপের রিলেটেড কিছু শেখা হয়নি, কিন্তু অতটুকু আসলে ইচ্ছা ছিল আমার কাছে মনে হয় যে শিখতে পারবো বা শিখবো কাজ করতে করতে। সেখান থেকে আসলে শুরু হয় এবং এরপর তো আসলে অনেক কাজে আল্লাহর রহমতে করা হয়েছে। অনেক অনেক কাজ অনেকের ভালো লেগেছে, অনেকের ভালো লাগেনি, বাট হ্যাঁ, কাজ করছি এটাই। পর্দায় তুমি নিজেকে কিভাবে দেখাটা প্রেফার করো? অভিনয় শিল্পী হিসেবে, একজন মডেল হিসেবে, নাকি আহ, বিজ্ঞাপনে? আর স্ক্রিনে যদি আমি বলি, তাহলে স্ক্রিনে আসলে আমি নিজেকে একটা ক্যারেক্টার হিসেবে চিন্তা করি। আমাকে যেই ক্যারেক্টারটা প্লে করতে বলা হবে আমি আসলে ওই ক্যারেক্টারটাই হওয়ার চেষ্টা করি। তখন আসলে আমি ভুলে যাই যে আসলে আমি কে বা আমার আসলে বেসিকটা কি। সো আমি আসলে তখন যে ক্যারেক্টারটা আমাকে দেওয়া হয় ওইটাকে আসলে যত প্রপারলি পুল অফ করা যায় ওই চেষ্টাটা করতে থাকি। দ্যাটস ইট, অন্য কিছু চিন্তা করি না। আচ্ছা, একদম প্রথম কোন কাজ দিয়ে তোমার শুরু একদম প্রথম অভিনয়ের প্রথম কাজ হচ্ছে আমি করি হচ্ছে 2021-এ বঙ্গর একটা ওয়েব সিরিজ ছিল বিএনজি, বিয়ে? একটা কলেজ ড্রামা ছিল। তো ওইটা থেকে আসলে শুরু হয়। তো ওইটাতে আমরা একদম এক ঝাঁক নতুন ছিলাম। আমি ছিলাম, পার্থ শেখ ছিল, গোলাম দস্তগীর শান ছিল, আরো অনেকেই, মানে মোটামুটি আমরা পুরো নতুন একটা ব্যাচ অফ মানে ইয়াং পোলাপান ওই সিরিজে ছিলাম। তো ওইখানে আসলে যে স্কুলিংটা হয় আমাদের ওই 1-1.5 মাসের শুটিং এর সময়, ওইটা আমাদের সবাইকে, আমি বলিন বা পার্থ বা প্রত্যেকে, আমরা ওখান থেকে অনেক কিছু শিখছি এবং তারা এত প্রপারলি আমাদেরকে গ্রুমিংটা করানো হয়েছিল শুটের আগে এবং শুটিং এর টাইমে। সো ওইটা থেকে আসলে আমরা পরে আমাদের অ্যাক্টিং এ যত কিছু আসছে বা এখনো আসছে আমরা ওখান থেকেই নেওয়া শুরু করি, বিকজ আমার কাছে মনে হয় যে আসলে বেসটা ওই কাজটা করার সময় ভিতর থেকে অনেক কিছু আসলে বের হয়েছে। আচ্ছা, অভিনয় করার সময় তোমার কি মনে হয় যে তুমি এখনো নিজেকে স্ট্যাবলিশড একজন অ্যাক্টর হিসেবে নিজেকে গড়ে তুলতে পেরেছো কি না? আমার মনে হয় না এর মধ্যে বেশ কয়েকটা সিঙ্গেল করেছো। আমার মনে হয় না যে আমি কোনোদিনই আসলে নিজেকে বলতে পারবো যে আমি একদম প্রপার আর্টিস্ট বা প্রপার এস্টাবলিশড আর্টিস্ট হয়ে গেছি, কারণ আমার কাছে মনে হয় যে আর্ট ফর্ম ইজ এ লিমিটলেস ফর্ম। এখানে আসলে কোনো ভালোর মানদণ্ড নাই, কোনো খারাপের ইউ মানদণ্ড হ্যাভ আ নাই। লট টু এক্সপেরিমেন্ট লট টু উইথ। এক্সপ্লোর, লট টু এক্সপ্লোরের কোনো জায়গা নেই। এবং যেহেতু এটা একটা সাবজেক্টিভ ফর্ম, আমার একটা জিনিস ভালো লাগতে পারে, তোমার একটা জিনিস খারাপ লাগতে পারে। তো বিষয়টা এরকমই, তো আসলে আর্ট ফর্মের বিষয়টাই তো এরকম। এখানে তো আসলে কোনো পাসিং মার্ক নাই যে 100-তে 40 পেলে পাস বা 70 পেলে। সো আমার কাছে মনে হয় যে জাস্ট কাজ, এবং আমি মনে করি না যে আমি আসলে কোনোদিন ওই প্রপার আর্টিস্ট অ্যাচিভ করতে পারবো, কিন্তু অতটুকু চেষ্টা করতে থাকবো, এতটুকু আমি জানি। বিএনজিতে তোমার একদম তোমার সমসাময়িক ইয়াং অ্যাক্টর অ্যাক্ট্রেসেসের সাথে তোমার কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল?
অভিজ্ঞতা অনেক ইন্টারেস্টিং ছিল, কারণ ওরা মানে যারাই ছিল তাদের সাথে তো যেহেতু অনেকদিন ধরেই বিজ্ঞাপনে কাজ করা ছিল, তো সবাই কম বেশি ভালো বন্ধু ছিল। হুম, সো ওই প্রজেক্টটা করার কারণে আসলে আমাদের মধ্যে ফ্রেন্ডশিপটা আরো অনেক মানে বন্ডটা অনেক স্ট্রং হয়ে যায়। এবং ওই 1-1.5 মাস আমরা যখন শুটিং পিরিয়ডে ছিলাম বা আগের রিহার্সাল পিরিয়ডে ছিলাম, আমরা নিজেদের নিয়ে আসলে অনেক ইনভলভ ছিলাম। হুম, আমরা নিজেদের বাইরের আসলে বন্ধু বান্ধবদের কথা ভুলে গেছিলাম, আমরা নিজেরা নিজেরা ঘুরতাম, নিজেরাই হ্যাং আউট করতাম, হুম। থাকতাম। সো ওইটা অনেক মজার একটা এক্সপিরিয়েন্স ছিল আসলে, একটা খুব প্রপার, আমি মনে করি যে অনেক ভালো একটা স্কুলিং ছিল, যেটা আমরা সবাই অনেক ব্লেসড যে তখন পেয়েছি। তারপর বিএনজির পরে কোন কাজটা তোমার করা হয়? বিএনজির পরই হচ্ছে কারাগার করার জন্য অফার পাই, হুম, কারাগার পার্ট 2-তে। হুম, সো ওই ক্যারেক্টারটা একটা ডিফারেন্ট ক্যারেক্টার ছিল, যেহেতু একটা ক্রিশ্চিয়ান ব্রাদার ক্যারেক্টার, তো যেহেতু বিএনজিতে আমি এক ধরনের নর্মাল একটা কলেজ গোয়িং কিড ক্যারেক্টার প্লে করছি, হুম, ওইটার ক্যারেক্টার ডিফারেন্ট ছিল, তো ওইখানেও একটা মজার একটা এক্সপিরিয়েন্স ছিল। আর যেহেতু ওইটার ডিরেক্টর শাওকি ভাই ছিল, হুম। সৈয়দ শাওকি, সো ওই কারণে ওনাদের থেকেও আসলে অনেক কিছু শেখা। সো আমি আসলে মনে করি যে আমি কাজ করার সময় আমি অনেক ব্লেসড যে অনেক ট্যালেন্টেড মানুষের সাথে কাজ করার সুযোগ পাইছি, এবং অনেক কিছু শেখার সুযোগও পাওয়া হয়েছে ওদের সাথে কাজ করার থ্রু। হুম। আচ্ছা, একদম শুরুর দিকের স্ট্রাগলস কিরকম ছিল, বা এখনো কি স্ট্রাগল করতে হয় এতগুলি কাজ করার পরেও? আমার কাছে মনে হয় যে লাইফের প্রত্যেকটা পয়েন্টই আসলে স্ট্রাগল আসবে। স্ট্রাগলের ডেফিনিটলি। আসলে ফর্মটা ডিফারেন্ট হবে, হুম, ফরম্যাটটা ডিফারেন্ট হবে। তখন এক ধরনের স্ট্রাগল ছিল হুম, যে করছি আসলে এরপরে কি? হুম, এরপরে আসলে কি আসবে? হুম, এরপর ওইটাও অ্যাচিভ করি। অ্যাচিভ করার পর মনে হয় যে এরপরে আসলে কি? হুম, সো ২০১৭ থেকে এখন ২০২৬ পর্যন্ত আসলে প্রত্যেক ১-২ বছর পরই আমার মধ্যে ওই রিয়ালাইজেশনটা আসে যে আচ্ছা এতটুক তো প্ল্যান ছিল। নাও হোয়াট? সো তখন ওইটা হয়। সো এটা আমার প্রত্যেক বছর, ইভেন এখনো আমার ভিতরে ওটা চলছে যে আমি আসলে আচ্ছা এতটুক পর্যন্ত তো করলাম, হুম। আসলাম। নাও হোয়াট? আসলে এখন আমার নেক্সট এলিভেশনটা কি? বা সো আমি সবসময় আসলে আপগ্রেড করার চেষ্টা করি। মানে যেভাবে নিজেকে আসলে যতভাবে আপগ্রেড করা যায়। বিকজ যদি একরকমই থাকি তাহলে তো আসলে আমি নিজেই বোর হয়ে যাব। দর্শক বা অন্য মানুষ তো বোর হবেই। তোমার পারিবারিকভাবে তুমি সাপোর্ট কিরকম পাও ফ্রম ফ্যামিলি? ও ফ্যামিলি থেকে আমি ছোট মানে যখন থেকে কাজ করা শুরু করছি, হুম, তখন থেকেই আসলে তারা অনেক সাপোর্টিভ ছিল। ফ্যামিলি মেম্বার বা যারা রিলেটিভ আছে, ফ্রেন্ড আছে, তো ওরা আসলে আমার কাজটাকে অনেক বেশি সেলিব্রেট করতো তখন। হুম। আমি যতটুক না করতাম। কাজ আমার ভিতরে একটা লজ্জা বা একটা সংকোচ ছিল যে আসলে এটা আমি কি দেখাবো? আমার কাছে মনে হয় যে আমার কাজ পোস্ট করলে আমার কাছে মনে হয় আমি শো অফ করছি। সো এইটা আমার ভিতর ছিল। এখনো মাঝে মাঝে হয়। অনেক কাজ আমি একটু শেয়ার দিতে একটু ইতস্ত বোধ করি যে আচ্ছা কি দিব কি দিব না। বাট ইটস আ পার্ট ইটস অফ আ ইওর হ্যাঁ, দিন জব। শেষে ইটস মাই ওয়ার্ক, হুম। এবং আমি এই কাজটাই করতেছি। সো কিন্তু তাও ওই যে তখন আরকি ওই জিনিসগুলা মাঝে মাঝে কাজ করতো। বাট আদার দ্যান দ্যাট ওরকম আসলে কিছু হয় না। আচ্ছা, কখনো কোনো ক্যারেক্টার প্লে করতে যেয়ে কি তোমার মনে হয়েছে যে, হয়তো মনে হতেই পারে যে দিস ইজ নট মি, আমার একদম কমফোর্ট জোনের বাইরে যেয়ে এটা করতে হচ্ছে, এন্ড তারপরে তুমি সাকসেসফুলি আসলে এটা করতে পেরেছো? এরকম কোনো চ্যালেঞ্জিং রোল? চ্যালেঞ্জিং রোল বলতে হচ্ছে আমার কাছে আসলে চ্যালেঞ্জিং রোল গুলাই বেশি ইন্টারেস্টিং লাগে। মানে ওই বেসিক ক্যারেক্টার যেটা করতে পারি বা করি ওটা তো এক ধরনের কমফর্ট থাকে, বাট যেগুলো আউট অফ কমফর্ট জোন থাকে হুম, ওই ক্যারেক্টার গুলো করতে আমি আসলে বেশি মজা পাই। ফর এক্সাম্পল কারাগারের যে ক্যারেক্টার ছিল ওটা একটা ডিফারেন্ট ক্যারেক্টার ছিল। হুম, তাণ্ডবে যে ক্যারেক্টারটা আমি প্লে করছি বা হুম, যেই ধরনের অ্যাক্টিংটা ছিল বা যে এনভায়রনমেন্টের মধ্যে আসলে আমার অ্যাক্টিং করতে হয়েছে, তো ওইটা আমার কাছে অনেক মজা লাগছে। ইভেন লিটল মিস কেওসেও ওই সেম ধরনের, মানে আমি যেরকম ছেলে ওইটার একটু ডিফারেন্ট শেড অফ ক্যারেক্টার আমার প্লে করতে হয়েছে, এবং অনেক এছাড়াও কিছু যেসব সিঙ্গেল করা হয়েছে যেগুলো একটু অফ ট্র্যাক, ওগুলাও আসলে ওই ধরনের চ্যালেঞ্জ ছিল যে আমার নর্মাল ডায়ালেক্ট, আমার হুম। নর্মাল বডি জেস্চার বা মুভমেন্ট ওগুলা ওখানে আমি ইউজ করিনি, তো আমার কাছে ওইটা অনেক মজা লাগে যে নিজেকে আসলে কতভাবে কয়শোভাবে আমি রিপ্রেজেন্ট করতে পারবো। সো ওই চ্যালেঞ্জটা আসলে আমার খুব মজা লাগে। আচ্ছা, তাণ্ডব সিনেমায় জয়া আহসানের ভাইয়ের চরিত্রে তোমাকে দেখা গিয়েছে। তো ওই চরিত্রে অভিনয় করার অভিজ্ঞতা কিরকম ছিল? অভিজ্ঞতা অনেক অদ্ভুত ছিল। আমার ১ম দিন শুটিংই ছিল আপার সাথে, হুম, জয়াপুর সাথে। তো জয়াপুকে দেখার পর আসলে এক্সপেরিয়েন্সটাই অন্যরকম। হুম, এবং মেকআপ রুম ওনাকে দেখা একটা, আমি মনে করি যে এটা সবার সৌভাগ্য হয় না। হুম, স্ক্রিন শেয়ার করা। হুম, তাও একটা মুভিতে। হুম, সো ওইটা যেহেতু পাওয়া, তো এক ধরনের একটা অকওয়ার্ডনেস ছিল যে আসলে কিভাবে ওনার সাথে কথা বলবো, কিভাবে অ্যাপ্রোচ করবো, যেহেতু আমার এখন অ্যাক্টিং করতে হবে তার সাথে, হুম, তার ছোট ভাই। হুম, এবং যেহেতু আমাদের গল্পে আমাদের সম্পর্কটাও খুবই মানে খুব মজার ছিল, খুবই হুম, ক্লোজ ছিল। হুম, কিন্তু আসলে যখন তার সাথে
দেখা হয়, কথা বলা শুরু করি মেকআপ রুমে, তো মেকআপ রুমে ঢোকার পর থেকেই সে অনেক মানে খুবই ফ্রি, খুবই জলি, হুম এবং মানে কোনোভাবে সে যে এত বড় একটা স্টার বা স্টারডম, তার ভিতরে অরাটা আছে, কিন্তু সেই অরাটা আসলে সে দেখানো তার প্রয়োজন মনে হয় হুম না। মানে সে হুম খুবই ভেরি হাম্বল। নর্মাল, সুপার হাম্বল, হুম সুপার সুইট, কোনো মানে নিজের মতো সেটে আছে, কাউকে কোনো ডিস্টার্ব করছে না, কিছু করছে না। তো ওইটা আসলে আমাকে অনেক ইন্সপায়ার করে যে আসলে এত বড় একজন আর্টিস্ট, এত বছরের লম্বা ক্যারিয়ার, কিন্তু তার মধ্যে কোনো ধরনের কোনো ইগো নাই, কোনো কোনো অ্যাটিটিউড নেই। তো ওইটা আসলে আমাকে অনেক বেশি আসলে ইয়া করে যে আচ্ছা, আসলে হয়তো প্রপার আর্টিস্ট বা যদি ক্যারিয়ার যদি আসলে লাইফে যদি প্রপারলি আর্টিস্টিকটা যদি মেনটেন করতে হয়, তাহলে এরকমই আসলে হওয়া উচিত। হাম্বল হওয়া উচিত, হাম্বল হওয়া উচিত, কাইন্ড হওয়া রেসপেক্টফুল উচিত। হওয়া উচিত। হুম, ডেফিনেটলি। আচ্ছা, জয়া আহসানের ভাই হিসেবে তুমি অ্যাক্টিং করেছো। তোমার কি ভবিষ্যতে পরিকল্পনা আছে যে জয়া আহসানের নায়ক হিসেবে তুমি কখনো কাজ করতে পারবে? নায়ক হিসেবে কিনা জানি না, বাট তার সাথে আমি অবশ্যই আবার কাজ করতে চাই। যেহেতু তাণ্ডবে অল্প স্ক্রিন টাইম ছিল হ্যাঁ। তার সাথে, তো হোপফুলি হয়তো ফিউচারে আর একটু বড় স্ক্রিন টাইম পাবো, আরো বেশিক্ষণ তার সাথে হুম। শুট করার বা ওই শুটের বাইরের এক্সপিরিয়েন্স গুলো নেওয়ার সুযোগ হয়তো পাবো, যদি থাকে কপালে। নাভিদ, করোনার টাইমে তোমার একটা পরিচয় ছিল মিম কিং হিসেবে। সেটা কিভাবে এসছিল? সারাদিন বাসায় বসে থাকতাম, ফেসবুকে মিম শেয়ার করতে? সারাদিন ফেসবুকে মিম আসতো, আর ফ্রেন্ডরাও এগুলোই তো করতাম। তো তখন আসলে ওই রেসপন্সিবিলিটিটা নেওয়া হয়ে গেছিল যে আচ্ছা ঠিক আছে, মানুষজনকে একটু মানে যে জিনিসটা দেখে আমি হাসতেছি, তাহলে এটা দেখে তারও 20 জনও হাসবে, তো আমি তাদেরকে একটু দেখাই। তো তো ওইটা তোমাকে সবাই মিম কিং বলা শুরু করলো? মানে ওইরকম না, এটা মানে সবাই ফ্রেন্ডদের মধ্যে জাস্ট। ফ্রেন্ডদের মধ্যে যারা ফেসবুকে ছিল বা তো সবাই যেহেতু দেখতো, আর তখন তো সারাদিনই সবাই আমরা ফেসবুক সোশ্যাল মিডিয়াতেই, আর সারাদিন তো মানে খারাপ নিউজ এগুলোই দেখছি, হুম। তো তখন আসলে একটু মানুষজনকে একটু মানে হাসানোর একটা চেষ্টা ছিল। তোমার কি কখনো কমেডিয়ান হওয়ার ইচ্ছে ছিল? কমেডিয়ান হওয়ার ইচ্ছা কোনোদিন ছিল না, বাট আমার কাছে কমেডি অনেক ফেভারিট একটা জনরা। হুম। ছোটবেলা থেকে কমেডি মুভি, কমেডি নাটক, এইটা আমার খুব কমফর্ট জোন একটা দেখা। তো ওইগুলা দেখতে দেখতে আসলে হয়তো আমার ভিতরেও একটা হিউমার হয়তো ছিল বা গ্রো করছে। সো ওইটা আসলে কাজে লাগে মাঝে মাঝে, মজা লাগে। আচ্ছা, তাণ্ডব সিনেমায় আমাদের বাংলাদেশের যে মেগা স্টার শাকিব খানের সাথে তোমার অভিনয় করার অভিজ্ঞতা হয়েছে। একসাথে স্ক্রিন শেয়ারও করেছো। সো তাকে তোমার মানে অ্যাজ এ নিউ কামার সে তোমাকে কিভাবে আপ্যায়ন করেছে বা উনাকে তোমার কেমন লেগেছে অ্যাজ আ পারসন? যেহেতু আমরা শুটিং এ ছিলাম, আর ওই আমাদের ওই পার্টের শুটিং গুলো আসলে অনেক হেক্টিক ছিল, স্পেশালি হুম, ওনার জন্য। হুম, কারণ ওই পুরো জেলখানার সিকোয়েন্সটাই ছিল হচ্ছে টর্চার অ্যান্ড অ্যাকশন। হুম, সো টর্চারের পার্টে উনিও টর্চার্ড হইছে, আমিও টর্চার্ড হইছি, ইভন ভাই টর্চার্ড হইছে, ওগুলো একটা পার্ট ছিল, আর অ্যাকশন ছিল। হুম, সো উনি অনেক বিজি ছিল, হুম, কারণ অনেক অ্যাকশন সিন যা ছিল সব করছে, করার হুম, পরে আবার রেস্ট নিচ্ছে। সো হুম, ওরকম এত কথাবার্তা হয়নি, টুকটাক কথাবার্তা হয়েছে, কারণ উনি তো ওনার একটা জোনে ছিল ওই হুম, কস্টিউম পরা। এবং যেহেতু আমি ছোটখাটো আর্টিস্ট বা যাই হোক, অ্যাটলিস্ট আমি মনে করি যে যখন একটা আর্টিস্ট ওনার জোনে আছে, হুম। তখন আসলে তাকে গিয়ে কি অবস্থা কেমন আছে না জিজ্ঞেস করে ভালো। আচ্ছা, সো ওভাবে নিউ কামার হিসেবে তোমার তার সাথে কোনো কনভারসেশন না, হয়নি? সেটে কেউই আসলে ওই ওই এনভায়রনমেন্টটাই আসলে ছিল না যে আসলে আড্ডা দেওয়ার কোনো স্কোপ ছিল। সবাই আচ্ছা, আসলে অনেক ইনভলভ ছিল বাট শুট নিয়ে। হাউ ইজ হি অ্যাজ আ পারসন তোমার ও মনে হয়েছে? হি ইজ সুপারব, হি ইজ সুপারব, হি ইজ ভেরি প্রফেশনাল। অ্যান্ড যেটা আমি তোমাকে আসলে বলছিলাম যে উনি আসলে সেটে আসলে হুম, ইউ উইল ফিল আ কাইন্ড অফ এনার্জি, একটা এনার্জি, একটা অরা, একটা হুম, সামথিং, যেটা আসলে মানে উনি যদি আমার পিছন দিক দিয়ে হেঁটে যায়, আমার আমার কাছে মনে হয় আই ক্যান ফিল ইট। কারণ উনার মধ্যে ব্যাপারটা, উনি এত বছর কাজ করতে করতে নিজেকে ভেঙে ওই জায়গায় আসলে উনি নিজেকে নিয়ে গেছে, যে উনি আসলে এবং আমার কাছে আমি ওই শুটে ছিলাম যখন, তখন উনি যখন সেটে ঢুকতো তখন সেটে এক ধরনের একটা এনভায়রনমেন্ট থাকতো। হুম, উনি যখন সেট থেকে বের হয়ে আবার রেস্ট নিতে যেত ওনার হুম, ভ্যানে, তখন সেটটা আবার একটু অন্যরকম হতো। So, হুম। ওই এনার্জিটা আসলে আমি বা আমরা যারাই সেটে ছিলাম, টেকনিক্যাল টিম সবাই আমরা এগুলো নিয়ে আর কি কথা বলছিলাম যে হুম। যে সাকিব ভাই যখন সেটে আসে তখন একরকম একটা এনভায়রনমেন্ট হয়, উনি বের হয়ে গেলে আবার সবাই জাস্ট মনে হয় যে এটা। সো এটা অনেক মজার ছিল জিনিসটা। আচ্ছা, সেটা কি খুব একটা রেসপেক্টফুল অরা নাকি খুব ভয়ে থাকে মানুষ? না, একটা স্টারডম ওরা আসলে। মানে আমার কাছে মনে হয় না যে সুপারস্টার বা বিগ স্টারদের আসলে কেউ ভয় পায়। আসলে তাদেরকে দেখে যে স্টার স্ট্রাক হয়, ওইটাই আসলে আই থিংক অরাটা, যেটা আসলে আমি
ফার্স্ট দিন দেখে আসলে স্টারস্ট্রাক স্টারস্ট্রাক হয়েছিলাম। আচ্ছা, নাভি কি কখনো নিজেকে শাকিব খানের জায়গায় দেখতে চায়? দেখতে চাওয়া বা আসলে এরকম কিছু না। উনার যে ক্যারিয়ার স্প্যান অতদিন পর্যন্ত আমি আসলে কাজ কি করতে পারবো কি পারবো না, বা দর্শক আমাকে এতদিন আসলে নিবে কিনা এটা নিয়েও আমি আসলে শিওর না। সো উনার ক্যারিয়ারের সাথে আমি আসলে আমি মানে আর আছে না অনেকে there is a thing called manifestation. Do you want to ম্যানিফেস্টেশন ওয়াইজ হচ্ছে উনি আসলে মানুষের থেকে এত বছরে যে ভালোবাসা বা যে রেসপেক্টটা পেয়েছে ওইটা আমি আসলে থ্রাইভ করি, যে মানুষ হয়তো আমাকে অতটুক ভালো মানে অতটুক ভালোবাসবে কিনা জানি না, বাট রেসপেক্ট বা ভালোবাসার জায়গা থেকে এভাবে দেখবে। কিন্তু উনি আসলে যা অ্যাচিভ করেছে ওভার দ্য ইয়ার্স এবং নিজেকে আসলে যেভাবে আপগ্রেড করেছে, হুম, এটা আমার মনে হয় না বাংলাদেশের আসলে এখন পর্যন্ত কোনো আর্টিস্ট করতে পেরেছে, এবং করতে পারে নাই বা পারবে না জানি না, কিন্তু উনি পেরেছে এবং দ্যাটস ওয়াই হি ইজ শাকিব খান। হুম। সো নাভির ভবিষ্যৎ পরিকল্পনা কি? তুমি কি অভিনয়ে থাকতে চাও নাকি অন্য কোথাও যাওয়ার কোনো ইচ্ছা আছে? অভিনয় করতে করতে অনেক জায়গায় যাওয়ার ইচ্ছা আছে। ওকে, তার মানে অভিনয় নিয়েই তুমি এগিয়ে হ্যাঁ, যেতে চাও। অভিনয় নিয়ে এগিয়ে যেতে চাই। ওকে, সো তাহলে মনে হয় আমরা নাভিকে ওই জায়গায় দেখতে পাচ্ছি ইভেন্চুয়ালি। জানি না আসলে তো I পুরোটাই am আসলে manifesting it. হোপফুলি যদি দর্শক আমাকে অতটুক পছন্দ করে, ওই পছন্দটা যদি অনেকদিন স্টে করে তাইলে হইতে পারে। বাট আমি আসলে এত নিজেকে নিয়ে এত হোপফুল না বা এত বেশি চিন্তা করি না। আমি জাস্ট আমার মতো কাজ করতে চাই। মানুষ দেখবে, পছন্দ করবে। কারণ দিন শেষে একটা আর্ট ফর্ম, মানুষ দেখে, তাদের একটা সময় বের করে। হুম, সো আমি আসলে তাকে যতটুক এন্টারটেইনমেন্ট বা যতটুক হাসি কান্না দিতে পারি, এর বেশি আসলে কিন্তু আমি তো আমার কাজ দেখে তো কারো জীবন চেঞ্জ হয়ে যাবে না। বা আমরা যখনই কোনো একটা ভালো সিনেমা দেখি বা মুভি দেখি আমাদের কিন্তু লাইফ চেঞ্জ হয়ে যায় না। হুম, আমরা ওই কিছু টাইম হয়তো একটা জোনে থাকি, একটা হুম, ট্রিপে থাকি। এরপর ওখান থেকে বের হয়ে যাই। তো আমার কাছে মনে হয় যে বিষয়টা এরকমই। আমি কাজ করতে চাই, হুম, ভালো কাজ করতে চাই। হুম, স্বাভাবিকভাবেই সব আর্টিস্টরা যেটা করতে চায়। হুম। এবং ভালো কাজগুলো দর্শক দেখবে এবং পজিটিভ নেগেটিভ ফিডব্যাক দিবে। আচ্ছা, তো তোমাকে বেশিরভাগ তোমার সিঙ্গেলস গুলোতে তোমাকে দেখা যায় তুমি একদম রোমান্টিক ক্যারেক্টার্স গুলি করছো। তুমি কি সবসময় রোম্যান্স নিয়ে কমফোর্টেবল বা রম-কম নিয়ে কমফোর্টেবল নাকি তুমি এটা থেকে বের হয়ে হয়তো আমরা তোমাকে থ্রিলার্স এ দেখতে পারবো আরো বেশি, বা আরো অন্য ধাঁচের কোনো চরিত্রে আমরা কি তোমাকে দেখতে পারবো এর মধ্যে? আ অবশ্যই সামনে দেখতে পারবা। কারণ এখন আ শুরুতে আসলে আমি আমি সবসময়ই আসলে ছোটবেলা থেকে দেখা হইছে যে আসলে যারা নতুন হুম, হিরো বা হিরোইন বা অ্যাক্টর অ্যাক্ট্রেস আছে সবাই কিন্তু আসলে রোমান্টিক বা কমেডি রম-কমটাই হচ্ছে হুম, ওই জনরাটা শুরুর দিকে। সো ওই জনরাটাই আসলে প্রপারলি এখন কাজ করতে চাই, যেহেতু দর্শক ওই রোমান্সটা পছন্দ করছে। হুম, কিন্তু হ্যাঁ, থ্রিলার বা অফ ট্র্যাক গল্প অবশ্যই করব। কারণ আমি তো আসলে অনেক ধরনের ক্যারেক্টার করতে চাই। কিন্তু হুম। কারেন্টলি যেহেতু রোমান্টিক ক্যারেক্টার গুলা মানুষ পছন্দ করছে, তো আমি এইটাই আসলে যতটুক মানুষকে দিতে পারি। আচ্ছা। নাভি রিসেন্টলি তোমার একটা নতুন ড্রামা বা ওয়েব সিরিজ আই থিংক আমি একটা ট্রেলার দেখলাম, সানগ্লাস। মারিয়া শান্তর সাথে তুমি অভিনয় করছো সেটাতে, সিঙ্গেল ড্রামা। সিঙ্গেল ড্রামা করছো। সো ওটা নিয়ে কি এখন ব্যস্ততা চলছে? ওটা আমরা কোন প্ল্যাটফর্মে দেখতে পারবো? ওইটা এখন কারেন্টলি হচ্ছে লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে আছে। হুম, সো আজকেই অন এয়ার হয়েছে। তো ওখানে দেখতে পারবে। তো এখন যেহেতু এই কয়েক মাসে অনেকগুলো কাজ করা হয়েছে, তো এখন সব ঈদের আগে আসলে রিলিজ হচ্ছে। সো আরো অনেকগুলো কাজ পেন্ডিং আছে। এগুলো এই ১-১.৫ মাস ২ মাসের মধ্যে সব আস্তে রিলিজ হয়ে যাবে। তা আমি আসলে এখন নিজেও জানি না কখন কোনটা রিলিজ হচ্ছে। কারণ এটা তো আসলে চ্যানেল থেকে আসলে ওরা করে। আমাকে জাস্ট টেক্সট দিয়ে জানায় দেয় যে আজকে এই টাইমে রিলিজ, ওই টাইমে রিলিজ। আচ্ছা। সো এর মধ্যে আমরা ঈদে অনেকগুলি নাটক পাচ্ছি তোমার থেকে। ইয়া কতগুলি অ্যাপ্রক্সিমেট? মিনিমাম ৫ টা তো তার মানে ইউ আর কোয়াইট অপটিমিস্টিক অ্যাবাউট দ্য ইন্ডাস্ট্রি, মানে আশাবাদী হওয়াটা খুব ইম্পর্টেন্ট এই হ্যাঁ, মানুষ বাঁচে প্রফেশনে থাকলে। আশায়, দেশ বাঁচে ভালোবাসায়। আশা যতক্ষণ আছে ততক্ষণ এট লিস্ট তোমার একটা চান্স আছে যে ভালো কিছু হবে। আর তুমি যদি ফার্স্টেই চিন্তা করো যে আমাকে দিয়ে কিচ্ছু হবে না, তাহলে কিচ্ছুই হবে না। তুমি কি নিজেকে জেনজি হিসেবে দাবি করো না মিলেনিয়াল? এটা আমার আমি ২ খুব টার মাঝখানে। আচ্ছা। বিকজ আমি এমন একটা টাইমলাইনে জন্ম হইছি যে ওইটা আসলে জেন জি তুমি খাত 2000 কিড? না 2000 এর আগের কি। আচ্ছা, সো আচ্ছা। এই কারণে মানে হিসাব ওয়াইজ হয়তো বলা যায় জেন জি। কিন্তু যেহেতু বড় হইছে তো আসলে বড়দের সাথে। হুম। সো ওই কালচারটা আসলে অ্যাডপ্ট করা হইছে। এট হার্ট মিলেনিয়াল, তাই এট না? হার্ট মিলেনিয়াল ওই হুমায়ুন আহমেদ দেখতে এগুলো হ্যাঁ, তো এখন এট হার্ট মোটামুটি মিলেনিয়ার হয়তো ওই মানে এখন পরে জন্মাইছি দেখে হয়তো ওই টাইমলাইনে পড়ে গেছি। কিন্তু বড় হওয়া হইছে তো আসলে বড়দের দেখে বা তাদের টেস্ট বা ওই মাইন্ডসেটটা দেখে।
আচ্ছা, নাভির ফেভারিট পরিচালক কে? আমার অনেক ফেভারিট পরিচালক আছে, মানে বাংলাদেশে যদি বলি হুম যে আল্লাহর রহমতে অনেক আমার যারা যারা ফেভারিট ডিরেক্টর ছিল অলমোস্ট অনেকের সাথেই কাজ করার সৌভাগ্য হয়েছে। হুম যদি একদম বলি যে আদনান আল রাজীব, হুম আহ, শাওকি ভাই, রায়হান রাফি, হুম সো সবাই আসলে সবাই ফেভারিট, সবার সাথেই সবার কাজই দেখছি, সবার সাথেই এরপর সামহাও কাজ করার সুযোগ হয়েছে। সো তারা আছে, এছাড়া ভিকি জায়েদ ভাই আছে, শিহাব শাহীন ভাইয়ের সাথে আমার কাজ করার খুব ইচ্ছা, যদি কোনোদিন উনি আমাকে দেখে হয়তো কোন নিবে। মিজানুর রহমান আরিয়ান ভাইয়ের সাথে একটা কাজ করার কথা ছিল, কিন্তু তখন আমি ইউনিভার্সিটির এক্সামের কারণে শুটটা করতে পারিনি। সো ওনারা আছে হুম। এবং আরো অনেকেই আছে যাদের সাথে অন আসলে দ্যাট কাজ। নোট, হ্যাঁ, তুমি যখন ইউনিভার্সিটির মানে দেখা যায় মিডিয়াতে যারা কাজ করে বেশিরভাগই ড্রপ আউট হয়ে যায় বা করতে হয় অনেক সেমিস্টারের সাথে একটা টাইমে শুটের আর মোটিভেশন থাকে না। টাইমলাইন মিলে না। দ্য সেম থিং দ্যাট হ্যাপেন উইথ মি অ্যাজ ওয়েল, যে আমি আমার যখন আমি গ্রাজুয়েশন করি তখনই আমি মিস আর্থ হই, তখনই আমার অপরচুনিটিস গুলো আসে, সব একসাথে। বাট আই প্রেফার্ড গেটিং ডান উইথ মাই এডুকেশন হুম, ফার্স্ট, না হলে এখনো অনার্স চলতো, করতেই থাকতাম। করতেই থাকতাম। সো তোমার ক্ষেত্রে কি সেটা হয়েছিল কখনো? না, আমার মাথায় এটা ছিল যে আমি এটা শেষ করব এবং আমি মানে আমার ইউ হ্যাভ টু গেট ডান উইথ ইউর এডুকেশন, তাই তো? এডুকেশন তো ওটার জন্য মনে অ্যাবসলিউটলি। হয়েছে যে একটু আমি পিছিয়ে পড়েছি, হয়তো আরো তা দ্রুত করতে পারতাম, কিন্তু একটু পিছিয়ে পড়েছি না, যতটা মাঝে আমার মধ্যে আসলে হয়। এডুকেশন নিয়ে এত বেশি প্যারা ছিল না, কাজ আমি জানি যে আমি ইউনিভার্সিটি শেষ করে তেমন তো না চাকরি বাকরি করবো, যেহেতু ইউনিভার্সিটি সেকেন্ড থার্ড ইয়ারে আমি জানতাম যে আই এম গোনা ডু অ্যাক্টিং। হুম সো ইউনিভার্সিটি যেহেতু পড়াশোনা তো আমার করতেই হবে, এটা তো আমার একটা বেসিক রিকোয়ারমেন্ট। সো হুম ওইটা আমার টার্গেট ছিল। হ্যাঁ, ওইটার জন্য হয়তো 6 মাস 1 বছর বেশি লাগছে, যেহেতু আমি কাজের সময় হুম ছিল। হুম এত বেশি যেহেতু ওপেন ক্রেডিট ছিল, এই জন্য এত বেশি কোর্সও নিতাম না, কাজ হুম যেহেতু আমি যে ইউনিভার্সিটিতে পড়া হয়েছে ইউনিভার্সিটিতে আসলে অনেক সময় 2টা কোর্সও পাস করতে প্রবলেম হয়ে যেত, কারণ ওইভাবে আসলে সিস্টেমটা ছিল তো। তুমি কি কিছুদিন আগে গ্রাজুয়েট করেছো? তোমার না, আমার কনভোকেশনের ছবি গ্রাজুয়েশন দেখলাম। আরো আগেই শেষ হয়েছে, ও, কনভোকেশন কনভোকেশনটা রিসেন্টলি হয়েছিল। রিসেন্টলি হয়েছে। আচ্ছা, কত সালে তুমি গ্রাজুয়েট করেছো? আমি বের হয়েছে হচ্ছে 2023 এর মাঝামাঝিতে আমার শেষ হয়েছে। ওকে, উই আর ফ্রম দ্য সেম ইয়া, ব্যাচ তাহলে। মানে 23 ফার্স্টের দিক থেকে আর কি, হুম ইন্টার্নশিপ কিছু মিলিয়ে ওকে ওকে। কোন সাবজেক্টে পড়াশোনা করেছো? মার্কেটিং। মার্কেটিং এ? মার্কেটিং কেন মার্কেটিং বেছে নিলে? সবচেয়ে সহজ, সবচেয়ে সস্তা, সব জায়গায় বেচা যায়। মার্কেটিং সব জায়গায় বেচা যায়, ওরা সবকিছু And জানে। in case ইন media কেস, career doesn't work out, you go হ্যাঁ, to না আমার কাছে marketing. মনে হয় যে আমার মার্কেটিং পড়াটা আমার মিডিয়াতে অনেক কাজে দিচ্ছে, বিকজ আমি অনেক কিছু পড়ে শিখছি যে হাউ ব্র্যান্ডিং ওয়ার্কস, হাউ হুম মার্কেটিং ওয়ার্কস, হুম বা মানে আমি এখন প্রত্যেকটা মানুষকে একটা প্রোডাক্ট হিসেবে দেখতে পারবো, যে ওর মধ্যে আসলে কি কি পটেনশিয়াল আছে, ওর মধ্যে কি 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 নাই, কি কি আছে। সো ওই জিনিসগুলো আসলে এখন আমার কাছে মনে হয় যে ভালো হচ্ছে মার্কেটিং পড়ছি, অন্য কিছু পড়লে হয়তো ফাইন্যান্স বা অ্যাকাউন্টিং পড়লে কোনো কাজই আসতো না। ঠিক আছে, শো এর পরে তুমি আমাকে একটু তোমার মার্কেটিং ইয়ে থেকে সেন্স থেকে আমাকে বলে দিও। একদম একদম একদম, এগুলো ফ্রি, ফ্রি কস্ট। আচ্ছা, আর আরেকটা জিনিস যেটা মানে আমার তোমার সাথে একটা যে প্রথম একটা এক্সপিরিয়েন্স ছিল তোমার নাম নিয়ে, তুমি কত বেশি এই জিনিসটা নিয়ে একটু স্ট্রাগল করো যে নাওভি নামটা আহ, মানুষ মানে তুমি অনেকবারই বলেছো যে মানুষ অনেক বেশি মানে কি বলে মিসপ্রোনাউন্স যত করে। ভুলভাবে বলা যায়। আই থিঙ্ক কি আমার কি নামটা নাম বলেছে? আমার নামটা বাংলাদেশের সবচেয়ে বেশি স্টাইলে ভুলভাবে বলা হয়েছে। যেমন এক কয়েকটা নাম আমরা একভাবে শুনি, নবি, নাওভি। নাবি, নবি, অবি, টবি, নাবি, ওভি, এমন 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 ভার্সন আমি শুনছি যেগুলো আমি উচ্চারণও করতে পারবো না। এবং সবচেয়ে মজা হয় শুটিং এ যখন পানির বোতল দেয়, উপরে নাম দেয়। তো আমি ইনস্টাগ্রামে প্রায় সময় দিই হ্যাঁ, যে দেখেছি লাস্ট নিউ টাইম। ডে নিউ নেম, যে একদিন এটা লিখছে, একদিন ওইটা লিখছে। তো একদিন এক লোক সেফ হয় জাস্ট ভাই লিখে দিয়েছে, জাস্ট ভাই, ভাই, ভাই হিরো। জাস্ট হিরো ভাই, হিরো ভাই। হিরো ভাই। আচ্ছা, নাওভি আর লিখে না, দেয়। তার নামের রিস্কই যায় না, কারণ অনেক আর্টিস্টরা তো নাম নিয়ে অনেক সেন্সিটিভ, হুম যে হুম ভুল নাম বা এইগুলো নিয়ে। তো আমি হয়তো হ্যাঁ, তুমি আর যখন এই যে সুপারস্টার হয়ে যাবে তখন এক আমার নাম কেন না তুমি? আমার মনে হয় না সুপারস্টার হয়ে গেলে তো নাম সবার মুখে মুখেই থাকবে, তখন আর আমার শিখানো লাগবে না। আচ্ছা, আর আমি যেভাবে তোমার নাম মনে রেখেছি, নাও ভি, এইটাই গ্রামারটা খুবই আসলে। খুবই লেম আর কি একটা হ্যাঁ, কিন্তু ওয়ে সারা জীবন মনে কিন্তু সারা রাখা। জীবন মনে হ্যাঁ, থাকবে। নাও ভি। এটা হচ্ছে যাদের উচ্চারণ করতে প্রবলেম হয়, যারা হয়তো বলতে কষ্ট হয়, যেহেতু প্রথমবার নামটা বলতেছিলাম, হুম তোমার সাথে হয়েছিল, তো হুম তখন আর কি ভেঙে বলে দিই জিনিসটা, যে আসলে তোমার তো কষ্ট হচ্ছে, আমি তোমাকে ওয়ার্ডটা ভেঙে দিচ্ছি। ও, এই আইডিয়াটা তুমি আমাকে দিয়েছিলে? হ্যাঁ, ওকে, আই ডোন্ট রিমেম্বার। আমি মনে করছি এটা আমি ফাইন্ড আউট করেছি।
আচ্ছা, শুটিং সেটে সবচেয়ে বেশি দেরি করে কে আসে তোমার কো আর্টিস্টদের মধ্যে? না, কেউই ওরকম দেরি করে না। কেউ দেরি করে না, সবাই পাংচুয়াল। পাংচুয়াল বলতে হাফ এন আওয়ার এদিক সেদিক তো ঢাকা শহরে হবে, সকালবেলা হ্যাঁ। অফিসের একটা জ্যাম থাকে, সো হুম আর যেহেতু শুটিংও তো এক এক জোনে হয়, তো হুম ওই আধা ঘন্টা 40 মিনিট এদিক সেদিক হয়, অনেক সময় একটু লেট হয়, বাট ওরকম আমি এখন পর্যন্ত ওরকম হয় না যে 10টায় কল টাইম 2টার দিকে কোনো আর্টিস্ট আসছে, বা ওকে। আমিও ম্যাক্সিমাম লেট হয়তো করলেও মানে আমি চেষ্টা করি যে অ্যাটলিস্ট মানে হাইয়েস্ট গেলেও 10টার মধ্যে যাতে আমি ঢুকে রেডি হয়ে যাই। আমি যদি লেটও করি, আমি লেট করলে সাথে সাথে গিয়ে আমি তাড়া দেওয়া শুরু করি হুম যে ভাই লেট হয়েছে হয়েছে, চলেন যাই, হুম। এই যে আমি কস্টিউম পরে আসছি, আচ্ছা, যাতে যতটুক আমি আমার জন্য যতটুক লস হয়েছে অতটুক লস যাতে আমি পোষায় দিতে পারি ওই নেক্সট 2 ঘন্টার ডু ইউ লাইক মধ্যে। টেকিং মেকআপ? মানে অনেক আর্টিস্ট একদমই আছে না, মেকআপ নেয় না, তুমি কি একদমই না। মেকআপ ছাড়াই আমি সবসময় অনেক স্কুলে? আমি অনেক ক্যারেক্টার মেকআপ ছাড়া করছি, যেসব ক্যারেক্টার ক্যারেক্টার বা যেসব ক্যারেক্টারের গল্পটাই আউটডোর বেস, হুম ওগুলাতে আমি মেকআপ দিইনি। বিকজ আমার কাছে মনে হয় যে আসলে আমাকে আসলে মেকআপ দিয়ে খুব একটা ভালো লাগে না। আমার নিজের কাছে মনে হয়, এবং অনেক ডিরেক্টররা বলছে যে তুমি আসলে যতটুকু লো মেকআপে যাবা তত হুম। তোমার জন্য ভালো। সো আমি আসলে শুটিং এ মেকআপ দিই না। সো আমার শুটিং এ যত মেকআপ আর্টিস্টরা থাকে ওরা মোটামুটি বেকারই থাকে। ওদের কাজ হচ্ছে শুধু নায়িকার হেয়ার ঠিক করে দেওয়া। আচ্ছা, আর ইন্ডাস্ট্রিতে তোমার বিগেস্ট ক্রাশ কে এখন? অভি অভিনেত্রীদের মধ্যে অফ কোর্স। ওরকম বিগেস্ট ক্রাশ কেউ নাই আসলে। ওই ক্রাশ মানে যেহেতু সবার সাথেই একটা সম্পর্ক, সবার সাথে একটা সুসম্পর্ক, একটা ফ্রেন্ডলি সম্পর্ক। সো ক্রাশ কিন্তু আসলে তখন হয় যখন তোমার ওই মানুষটার প্রতি একটা অদ্ভুত ফ্যাসিনেশন থাকবে। যে সে সেটা নাই তোমার কখনো আমার কারো ওরকম, প্রতি? কারণ সবাই কি আসলে চিনে গেছি তো ওরকম ওই অবসেশন নাই যে আল্লাহ ও কিরকম, ও কিভাবে হুম। বসে, কিভাবে কথা বলে, ওর চিন্তা ভাবনা কি, ওই কিউরিওসিটিটা আসলে নাই। কখনো কি এমন হয়েছে যে ডিরেক্টরকে কিছু পাঠাতে যেয়ে গার্লফ্রেন্ডকে কিছু পাঠাতে গিয়ে ডিরেক্টরকে পাঠিয়ে দিয়েছে, না, এরকম কিছু? আমার সাথে এরকম টাইপের কোনো এরকম ভুল? কিছু হয় নাই। আমি এগুলাতে ছোটবেলা থেকে অনেক সিরিয়াস। যে কাকে পাঠাচ্ছি, কই পাঠাচ্ছি, কই ক্লিক করছি, এগুলা নিয়ে আমি অনেক কশাস থাকি। সো আচ্ছা ওগুলা কোনোদিনই হয় নাই। হোপফুলি যাতে না হয়। আচ্ছা, তোমার ডিএম এ একদম সবথেকে অদ্ভুত মেসেজ তুমি কিরকম পেয়েছো? সবথেকে উইয়ার্ড তোমার মনে হচ্ছে, কি পাঠালো এটা আমাকে ভাই, এরকম? ওইরকম উইয়ার্ড মেসেজ মানে হ্যাঁ, অনেক ইন্টারেস্টিং মেসেজ পাই আসলে। অনেক কিছু মানে আমার ডিএম এ এরকম অনেক কিছু আমার ফ্যান বা ভক্ত বা যারা পছন্দ করে। সো হুম। ওরা হচ্ছে নিজেরাই চ্যাটে কথা বলতে থাকে নিজের সাথে। ও, নিজের সাথে চ্যাটে নিজের কথা সাথেই বলতে গুড থাকে? মর্নিং খেয়েছো? আমি আজকে খাই নাই। মনটা ভালো না। তোমার মন কেমন? আবার বিকালবেলা নক দেয়। কি ঘুরতে গেলা? দেখলাম তো ভালোই লাগতেছে। আমিও আজকে ঘুরতে যাইনি। তো নিজেই কথা। আমি মাঝে দেখি তো কিউট লাগে জিনিসগুলা। মাঝে রিপ্লাই দিয়ে দিই। রিপ্লাই দিলে আবার একটু বিপদে পড়ে যাই যে এরপর আবার কথা বলে। সো আমিও তখন কথা বলি। সো এরকম অনেকে আছে যারা নিজেরাই আমার তোমায় দেখাবো না, ওরা অনেক মাস ধরে নিজেরাই কথা বলতেছে নিজের সাথে তার নিজে। মানে তোমার ক্রাশ না থাকলেও তোমার উপর ক্রাশ খেয়েছে এরকম অনেক মেয়েরা আছে। থাকতে পারে ২-৪ টা। দুই ২-৪ চারটা? টা থাকতে পারে। আচ্ছা, আমরা গেস করছি যে অনেক বেশি আছে, তাহলে তো যেহেতু খুবই ভালো। এটা যেহেতু মনে তুমি করলে তো খুবই ভালো আমার জন্য। আচ্ছা, তোমার ফ্যান্সদের সাথে তোমার ইন্টারাকশন কেমন? কোনো এরকম কোনো ফানি মুহূর্ত আছে ফ্যান্সদের সাথে ইন্টারাকশনের? ফ্যান্সদের সাথে ইন্টারেকশন একটা ভৌতিক বলবো না, মানে আমি একটু হঠাৎ করে একটু ইয়ে হয়ে গেছিলাম। সেটা হ্যাঁ। হচ্ছে আমি গত বছর ইফতারির সময় ইফতার কিনতে সন্ধ্যার আগে বের হইছি। হুম সো হঠাৎ করে আমি হাঁটতেছি, আমি ফিল করলাম যে কে যেন আমার দিকে রাশ করে আসতেছে। হুম। সো আমি জাস্ট তাকাইছি, দেখলাম একটা ছেলে দৌড়ে আসলো আমার সামনে। ভাই একটা সেলফি তোলা যাবে? আমি হ্যাঁ, তোলা যাবে তুলো। তো তুলতেছে, থ্যাংক ইউ ভাই। আমি ওইখানে আপনাকে ওই পারে দেখছি, ওই পার থেকে এই পারে দৌড়ে আসছি। আমি বলছি, রিল্যাক্স, কোনো সমস্যা নাই। বলে এইজন্য ভাই দৌড়ে আসছি যে হুম, এখন বড় মেইন রোডের মধ্যে দৌড়ায় আসছে। হ্যাঁ। তো আমি ওকে বুঝাইছি যে এভাবে দৌড়াদৌড়ি রাস্তাঘাটে করো না, বাস-টাস কিছু একটা হুম, মারতে পারে। হুম, সো এইগুলা অনেক মজা হয়। তারপর হচ্ছে রেস্টুরেন্টে খেতে গেলে হুম। অনেক সময় ছবি তুলে পাঠায়। এরপর টেক্সট করে আপনাকে দেখলাম এই যে। এরকম কখনো হয়েছে যে ডেটে গিয়েছো তারপর ধরা খেয়ে গেছো না, রেস্টুরেন্টে গেলে? নাকি এগুলো নিয়ে তুমি খুব আমি আমি সিরিয়াস যে আমি একা প্রচুর সোলো ডেটে যাই আরকি। আচ্ছা। নিজে খেতে যাই আমার ফেভারিট রেস্টুরেন্ট গুলাতে। তো হুম। এরকম আমার মেক্সিমাম ফ্যানদের সাথে দেখা যায় ওগুলাতে এনকাউন্টার হয়। যে আচ্ছা। আমি একা বসে বার্গার খাচ্ছি, ছবি তুলে পাঠাই দিচ্ছি। দেখলাম আপনাকে বার্গার খেতে। আচ্ছা, আচ্ছা। সো সেই। মজা লাগে এগুলো অনেক। ওকে। সো এরকম কোনো মজার মুহূর্ত উম শুটিং এর টাইমে হতে পারে যে তুমি শুটিং করার টাইমে কোনো কো আর্টিস্ট বা ডিরেক্টর বা কোনো
অ্যাক্টর অ্যাক্ট্রেসের সাথে তোমার কোনো মজার মেমোরেবল মুহূর্ত আছে? মেমোরেবল মুহূর্ত আসলে একেক কাজে একেক ধরনের মেমোরি আসলে ক্রিয়েট হয়। যেমন রিসেন্টলি হচ্ছে যেমন লিটল মিস কেওসে হুম, যেহেতু আমরা অনেকদিন একসাথে টানা শুট করা হয়েছে। হুম, সো ওখানে অনেক মজার মজার এক্সপিরিয়েন্স ছিল যে হুম, সাদনিমাকে আমি আর কি বলতেছিলাম। হুম, সো হয়তো রাগ করবে এটা দেখলে। যে যে, ওর ক্যারেক্টারটা তো তুমি দেখছো যে ওর হুম, ক্যারেক্টারটা অনেক চেঞ্জ। হুম, ওর ক্যারেক্টার ৩ টা লেয়ারে রিমাপু হুম, বানাইছে। ফার্স্টে একরকম পরে একরকম। এখন শুটিং এ তো আর ওই লেয়ার ওয়াইজ শুটিং হয় হুম, না। এই সিন, ওই সিন, আগের সিন, পরের সিন মিলায় হুম, জোন ওয়াইজ শুটিং করা হয়। তো প্রত্যেকটা সিনের আগে ওর কস্টিউম, ওর হেয়ার, ওর মেকআপ, কানের দুল সবকিছু চেঞ্জ করতে তো মিনিমাম ১-১.৫ ঘন্টা লাগতই। হুম, মানে এটা লাগবেই হুম, নরমাল। হুম, সো হুম। আমি আর কি সবাইকে আর কি এটাই বলতাম যে আমরা ৭ দিন শুটিং করছি। আসলে আমরা শুটিং করছি ২ দিন। বাকি ৫ দিন সাদনিমা রেডি হইছে। আচ্ছা। না বাট সাদনিমার অ্যাক্টিং আসলেই দুর্দান্ত ছিল। তোমরা দুর্দান্ত। দুজনই এত সুন্দর অ্যাক্টিং করেছেন। আই থিংক সাদনিমা যে রোলটা প্লে করেছে ওইটা ওর একদম অপোজিট একটা ক্যারেক্টার। সো বাট বুঝাই যায় না বুঝাই স্ক্রিনে ও যায়, হ্যাঁ। এত সুন্দর করে মানে রোলটাকে নিজের মধ্যে আয়ত্ত করেছে যে ইট ওয়াজ হ্যাঁ, ও অ্যামেজিং। শি ইজ অনেক ইনক্রেডিবল। অনেক মানে হার্ড ওয়ার্ক করছে। ওর জন্য একটু টাফ ছিল। কারণ ও তো আসলে এত বড় এর আগে তো এত স্ক্রিন টাইম বা ওরকম সেন্ট্রাল রোল করেনি। আর যেহেতু চরকি হুম, সবকিছু মিলে একটা প্রেশার তো ওর মধ্যে ছিল। এখন হুম, আমি তো এর আগে কাজ-টাজ করছি, অনেক কিছু করছি। So আমার ভিতরে ওই ফিয়ারটা ছিল না। হুম, কিন্তু ওর ভিতরে ছিল আর ওর ক্যারেক্টারটাও তো অনেক টাফ ছিল। হুম, যেহেতু হুম, এতগুলা লেয়ার আছে। ফার্স্টে হুম। একরকম, মাঝখানে একরকম, লাস্টে একরকম। সো ও অনেক টাইম দিছে রিমা আপুকে ডিরেক্টরকে। সো ওই ডিরেক্টর হিসেবে আই থিংক শি ওয়াজ ইনক্রেডিবল। তোমরা দুজনই তো নমিনেশন পেয়েছো অ্যাজ নিউ কামার্স মেরে প্রথম মেরে রহমত আলোতে। সো আই থিংক ইট ওয়াজ ভেরি ওয়েল ডিজার্ভড। এখনো তো রেজাল্ট আসে নাই। সো আই আই উইশ তোমরা কি কম্পিটিটর হিসেবে একজন আরেকজনের সাথে মেল ফিমেল কোনো না, আলাদা ওটা ইয়ে জাস্ট থাকে না, অভিনয় ক্যাটাগরি শিল্পী। থাকে না? সেরা নবাগততে শুধু অভিনয় শিল্পী হয় এটা Okay, so যেকোনো তোমার কি একজন। মনে হয় হোয়াট ইফ সাদনিমা পেয়ে যায় সেটা? খুবই ভালো। তাতে ক্রেডিট আমার। ক্রেডিট তোমার? হ্যাঁ, ও অ্যাওয়ার্ড পাইলে ক্রেডিটটা তো এটলিস্ট আমি নিতে পারি। আচ্ছা মানে যে একই হ্যাঁ, একই একই ফিল্মের জন্য হইছে। ফিল্মে কারণ ও একা ছিলা। তো অ্যাক্টিং করে নাই। অ্যাক্টিং তো আমার সাথে করছে। ওকে আচ্ছা রিঅ্যাকশন আমি দিছি। আচ্ছা তোমরা যে লাস্টে একটা ওই যে ওটাকে কি বলে ফেরিজ হুইল, ফেরিজ শিপ। ফেরিজ হুইলে তোমরা একটা শট করেছো। আমি দেখার সময় ভাবছিলাম যে এটা তো করতে ও মনে হ্যাঁ, হয় ১২টা ওইটা আই বেজে থিংক গেছে। আমার লাইফের করা সবচেয়ে ডিফিকাল্ট শুটিং এক্সপেরিয়েন্স। হুম, সবচেয়ে টেকনিক্যালি সবচেয়ে ডিফিকাল্ট মানে শুটিং। দুইজন দুটাতে বসে আছো ওভাবে কনভারসেশন না, করছো নাকি? না। ও একটাতেই। এক 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 প্রত্যেকটাতে একজনই বসা ছিল। একটাতে আমি বসা, আমার হ্যাঁ সামনে জাস্ট ক্যামেরা। আমি ক্যামেরার সাথে পুরো টাইম অ্যাক্টিং করছি। এবং অনেক ওই যে ডিফিকাল্ট ছিল একদম জায়গাটা। অনেক ক্লোজ শটটা আলাদা হ্যাঁ, তোমার এবং একা ওই একা উপরে দিতে চাঙ্গে হয়েছে। আছি এবং ওই ৩০০ ফিটের ওই জায়গাটাতে ২ পাশে লাউড মিউজিক আছে। ওটা একটা রিয়েল লোকেশন। হুম হুম একদম রিয়েল ৩০০ ফিটের দিকে যে মেলা হয় ওই মেলাতে। তো চারোদিকে এবং ওরা শুটিং দেখে আরো মিউজিক বাড়ায় দিচ্ছে। সো আমি যে ডায়ালগ দিব, কিউ দিব এবং আমাদের লাস্টের সিনটাতে ইজ প্রিটি গুড হুম মানে অনেক বড় সিন প্রায় ৩-৪ পেজের সিন হুম। ছিল। সো ওই ফেরিজ হুইলের নিচে কিন্তু চিফ এডিট বসা ছিল। হয়তো দেখোনি। মানে ওইভাবে এডিট করা যাতে না দেখা যায়। সো ওই লোকটা কোন রকম ছিল। সো ওইটা অনেক মজার এক্সপেরিয়েন্স যে ও স্ক্রিপ্টটা হাতে নিয়ে হুম। সে হচ্ছে সাদনিমার ডায়লগ গুলা আমাকে দিতেছে। এবং সে কিভাবে ডায়লগ দিতেছে? মারুফ এটা তো এভাবে হতে পারে না। সাদনিমার কথা দিচ্ছে। আসছে, হ্যাঁ, আচ্ছা মারুফ এটা হতে পারে না। উইল ইউ বি মাই হোম? যেভাবে দেয়, উইল ইউ হ্যাঁ। বি মাই হোম? হুম। আমি তোমাকে দেখার পর থেকে কমফোর্ট ফিল করা শুরু করলাম। নিজেকে বিশ্বাস আমি জাস্ট থামে বলছি, "ভাই একটু ফিল দিয়ে দাও। আমার তো রিঅ্যাকশন দিতে হবে।" আচ্ছা, আচ্ছা আবার যাই, আবার যাই। এন্ড সামনে আরেকটা ফেরিস হুইলে ডিওপি ক্যামেরা নিয়ে আসছে। সো হ্যাঁ, অনেক হেক্টিক ছিল, অনেক মজার ছিল। কিন্তু হ্যাঁ, ওই শুটিংটা মানে অনেক কিছু শিখছি যে কিভাবে আসলে অনেক চ্যালেঞ্জিং কিছু ছিল, না তাই না? থাকলেও কিভাবে অ্যাক্টিং করতে হবে। সো এটা হ্যাঁ। অনেক মজার ছিল। স্পেশালি লুক গুলা। হুম, এরপর ডিওপি যখন বলতেছিল একটু তাকা, ওইটাও শুনতেছি না তো আমি। সো হুম, একটা ওয়াকি-টকি আমার ইয়াতে ছিল। হুম, সো অনেক মজার ছিল। অনেক কষ্ট হইছে কিন্তু দিন শেষে দর্শক দেখে মজা পাইছে। হুম। যতটুকুই মজা পাইছে। আই থিংক ওইটা তোমাদের ওয়ান অফ দি বেস্ট সিনসও ছিল। ওই লাস্টের 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 সিনটা, হ্যাঁ। সিনটা। বিকজ ওটা অ্যারেঞ্জ ওটা পুরো আমরা পুরো একদিন শুধু ওই সিনটাই শুট করছি। অ্যামেজিং। আচ্ছা শুটিং সেটের এমন কোনো খাবার যেটা খেয়ে তোমার মনে হয়েছে যে এটা কি খেলাম? মানে শুটিং সেটে আমার কাছে মনে হয় ভালোই খাবার ভালো না দেয় খারাপ? অলওয়েজ। ভালো না খারাপ? খারাপ। না, খারাপ খাওয়া ওরকম হয় না। আর যেহেতু অনেকদিন ধরে কাজ করা হুম, হইতেছে সো ওই এফডিসির খাওয়ার প্রতি এখন আর আমার ওরকম কোনো ফ্যাসিনেশন নেই।
যে ওই কালা ভুনা ভর্তা টর্তা, বাট হ্যাঁ খাওয়া হয় যতটুকু আর কি, খিদা নিভানোর জন্য যতটুকু খাওয়া প্রয়োজন হুম, অতটুকুই খাই। আর যেহেতু ভাতটা তেমনি একটু কম খাই, হুম। সো তুমি খুব একটা ভাত-টাত প্যারা কম হয় না। খাও? হ্যাঁ, এটা কি ডায়েটের জন্য নাকি আসলে পছন্দ না তোমার? যেমন আমার ভাত খুব পছন্দ পছন্দ, অ্যাজ ছাড়তে ইন পারি না। পছন্দ, বাট হচ্ছে এখন লাস্ট কয়েক বছর ধরে ওভাবেই আসলে নিজের মেটাবলিজমটা সেট করছি যে এত আসলে যদি ভাত খাই তাহলে তো স্ক্রিনে আমাকে ভালো লাগবে না। আর আমার একটা প্রবলেম হচ্ছে আমার বডিতে কোথাও ফ্যাট জমে না, ফেসে ফ্যাট জমে। সো আহা! দ্যাটস ভেরি অ্যালার্মিং, এটাই তো বেচতেছি। হ্যাঁ। সো ওইটা আসলে প্রপারলি ঠিক ওয়াও! রাখাটা দ্যাটস ইজ দ্য ভেরি, ডেডিকেশন উই নিড। তার ইয়া। মানে তুমি কি এখনো কি ভাত খাও? একবেলা খাও এট লিস্ট? একবেলা খাই, মাঝে, মাঝে মিস যায়। বাট ২ বেলা রেয়ারলি খাওয়া হয়। যেদিন ২ বেলা ভাত খেয়ে ফেলি ওইদিন আমার মনে হয় এত ভাত খেয়েছি আজকে কেন খাই না? আর যেদিন আ আ ভাতের জায়গায় আমার মনে হয় যখন তুমি ভাত না খাও তখন আরো ফাস্ট ফুডের প্রতি ক্রেভিং না, চলে ফাস্ট আসে। ফুডের তখন প্রতি ক্রেভিং থাকে না। আমি ইউজুয়ালি হচ্ছে শুটিং এ সে আ শসা-টসা, গাজর আর হুম, আরেকটু যদি আরেকটু বেটার হেভি খাবার খেতে চাইলে স্যান্ডউইচ খাই। সো ওগুলা খাইলে আসলে লাইট থাকে। আর শুটিং এ ভাত না খাওয়ার আরেকটা রিজন হচ্ছে ভাত খেলে অনেক ঘুম আসে। ঘুম আসে। অনেক ঘুম আসে, স্পেশালি যখন সকাল ৮ঃ০০ ৭ঃ০০ র দিকে তোমাকে উঠাবে। হুম, এরপর ৩ঃ০০ র দিকে যখন তোমাকে এতগুলা খাবার, ভাত, তরকারি খেতে দিবে, ওইটা খাওয়ার পর তোমার এমনিই ঘুম আসবে। হুম, তোমার চেহারা ডাল হয়ে যাবে, তোমার এরকম হুম। লাগবে। সো ওইটাও আমি আসলে ফার্স্ট এর দিকে করতাম, অনেক খাইতাম। এবার দেখলাম আর উঠতে পারতেছি না। বলে, "ভাই আমরা আর সিনে যাবো।" কিভাবে সিনে যাবো? আমি এর মানে সিন তো মিলবে না আমার চেহারার লুক। কফি খাওয়ার সময়টাও পাওয়া যায় না যে একটু হ্যাঁ, কফি খেয়ে কফি ঘুমটা খেয়ে। আমি আর ইয়ে কফি করি। খেয়ে তো তোমার ক্যাফেইনটা বডিতে তো আসলে ডাইজেস্ট হইতে হবে। এটা হিট হুম, করতে হবে হুম, ক্যাফেইনটা। হুম, হুম। কফি খেয়েই তুমি সেটে গিয়ে ইউ ক্যানট এক্সপেক্ট যে তুমি একদম স্ট্রং হয়ে যাবা। তোমার এট লিস্ট হাফ অ্যান আওয়ার ১ ঘন্টা টাইম লাগবে ওই ঘুমটা কাটতে। আমি মেন্টালি নিজেকে ওইভাবে ট্রেন করি। কফি খেয়ে ফেলেছি এখন আমি পারব। ওই তো সান্ত্বনা তো তুমি নিজেকে দিতে পারো যে এই যে এটা হচ্ছে ওই যে তুমি যেকোনো একটা ওষুধ খেলা হুম, মাথা ব্যথার জন্য, মাথা হুম, ব্যথা চলে গেছে। হুম। লাস্টলি তোমার সমসাময়িক অভিনেতা বা অভিনেত্রী যারা এখনো অভিনয় করে যাচ্ছে, তাদেরকে নিয়ে তোমার ১-২ লাইনের বা ১ ওয়ার্ডের একটা ফার্স্টেই শাকিব খান। যদিও শুনেছি আমরা একটু আগে। হুম। ইন 2 ওয়ার্ডস বলতে পারো। অসাম। ওয়ান ওয়ার্ড অসাম। বিকজ আমি নিজে তাকে দেখছি আসলে অ্যাক্টিং করতে, পারফর্ম করতে দেখছি। হুম, সো ওইটা আসলে অদ্ভুত, অদ্ভুত এক্সপেরিয়েন্স। ওকে। অপবিশ্বাস। আ ছোটবেলায় শাকিব খানের সাথে উনার সিনেমা দেখা হইছে। তখন ভালোই লাগতো। হুম, তো এরপর তো আসলে ওরকম সিনেমা-টিনেমা দেখা হয়নি। হুম, অন্যান্য কাজে বেশি দেখা হইছে ফেসবুক-টেসবুকে। তো ওইটা ইয়া না। বাট সে যখন আসলে কাজ করতেন তখন ভালোই করতেন। হুম। এইজন্যই তো উনার আসলে নামটা হইছে। সো ইয়া, তখন আগের তার কাজের হিসাব করলে ইয়া হি ওয়াজ প্রিটি গুড। বুবলি। উনার কাজ দেখা হয়নি ওরকম। আ লাস্ট আই থিংক একটা মুভি ট্রেইলার বা ইয়া দেখা হইছিল ইয়ার সাথে, শরীফুল রাজের সাথে। হুম, সো ওইটাতে শি ওয়াজ ভেরি নাইস। তারপর হচ্ছে আরেকটা আই থিংক দেখছিলাম টান, সিয়াম, ট্রেইলার দেখা হইছে। হুম। কিন্তু ওরকম ফুল মুভি দেখা হয় না। বাট শি ইজ ভেরি প্রিটি, অনেক সুন্দর। ভালো কাজ করে। প্রত্যয় হিরণ। ওর তো ইউটিউবের কাজ দেখছি যখন আগে ইউটিউবিং ওয়াজ আ থিং, যখন হুম, সালমান মুক্তাদির বা হুম। ভাই ব্রাদার্স, তো তখন ওর ইউটিউব দেখা হইছে। ওর কনটেন্ট ভালো লাগে। মানে আগে ওর কনটেন্ট দেখা হইছে। এখন তো আসলে কারো কনটেন্টই দেখা হয় না। মেহজা বিন চৌধুরী। অসম, শি ইজ, মানে উনি হচ্ছে আরেকজন যে আসলে নিজেকে ভাঙতে বা কিভাবে আসলে নিজেকে প্রপারলি প্রেজেন্ট করতে ওভার দ্য ইয়ার্স। হুম, সো ওইটা আসলে ওনাকে দেখলে শিখা যায় যে কিভাবে নিজেকে ওই জায়গায় নিতে স্টেপ বাই স্টেপ, হুম, আস্তে আস্তে একটু একটু করে লাক্স থেকে নিজেকে গ্রুম করা, নাটকে গ্রুম করা, নাটক ভালো নাটক করা, ওখান থেকে ওয়েব করা, ওয়েব থেকে সিনেমা করা, হুম। যেই সিনেমা এখন ওয়ার্ল্ড কাঁপায় বেড়াইতেছে। সো ইয়া, ওকে। সিয়াম। সিয়াম ভাই ইজ ভেরি ভেরি চিল গাই, ভেরি অনেক জোস একটা মানুষ। মানে সিয়াম ভাই অ্যাজ অ্যান আর্টিস্ট যেরকম, ভালো খারাপ মানুষ যাই বলুক না কেন, হুম, অ্যাজ অ্যান আর্টিস্টও আমার কাছে অনেক ভালো লাগতো। স্পেশালি যখন আমি তো ওনার ফার্স্ট কাজ দেখছি হচ্ছে আমরা সবাই মোটামুটি যারা ভালোবাসা ১০০, তো তখন হুম, থেকে আসলে সিয়াম ভাইয়ের প্রতি একটা পছন্দ বা একটা ভালো লাগা বা ওই যে ক্যারেক্টারটা হুম, কিরকম। হুম, এবং পরে যখন সিয়াম ভাইয়ের সাথে সামনাসামনি পরিচয় হয় বা একটা হুম। ছোট ভাই বড় ভাই সম্পর্ক, তো তোমার কি কাজ করা হয়েছে সিয়ামের না, সাথে? সিয়াম ভাইয়ের সাথে কাজ করা হয়নি, কিন্তু অনেকবার বিভিন্ন আড্ডা বা বিভিন্ন প্রোগ্রাম দেখা হয়েছে। সো আমার দেখা ওয়ান অফ দ্য হাম্বল, ওয়ান অফ দ্য নাইসেস্ট বাংলাদেশি হুম, স্টার্স, আচ্ছা, এক কথা। আচ্ছা। আফরান নিশো। নিশো ভাইয়ের সাথে একটা কাজ করা হয়েছিল বিকাশের, বিজ্ঞাপনটা এখনো বের হয়নি। হুম, তো নিশো ভাইয়ের তো একটা অরা আছে, একটা হুম, একটা ক্লাসিক একটা অরা আছে। তো হুম, ওই জিনিসটা আমার অনেক ভালো লাগে। নিশো ভাইয়ের কিছু জিনিস আমার অনেক মানে পছন্দ। যে উনার ডেলিভারি, উনি যে একটা
মানে কেয়ারলেসলি কেয়ারফুল যে একটা ব্যাপার বা একটা হুম। ড্যাম কেয়ার ব্যাপার, ওই জিনিসটা আমার খুব ভালো লাগে ওনার। আচ্ছা, মোশাররফ করিম। মোশাররফ করিম আমার বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট আর্টিস্ট। কারণ ছোটবেলায় যেটা বললাম যে হুমায়ুন আহমেদের নাটক দেখার পর যখন স্যার অসুস্থ হয়ে গেলেন তখন হুম। তার উনি তো আর ডিরেকশন দেয়নি, হুম। ওনার গল্প অন্য ডিরেকশনে কাজ হয়েছে, বাট ওগুলা ওরকম ওই টাচটা ছিল না। হুম। তো তখনই কিন্তু বাংলাদেশের অডিয়েন্স মোশাররফ করিম রে দেখতে পারে, মোশাররফ হুম। করিম, চঞ্চল চৌধুরী, ওনাদের দুজনকে দেখার। আর মোশাররফ করিম তো তখন তো অনেক কাজ হুম। করছে, স্পেশালি মোস্তফা সরোয়ার ফারুকীর সাথে। তো ওনার আসলে ওই ক্যারাম নাটক থেকে শুরু করে লাস্ট আমি কয়েকদিন আগে একটা কোন জানি রিসেন্ট একটা নাটক দেখছিলাম, তো ওনার যে ব্যাপারটা এটা আসলে আই থিঙ্ক খুবই স্পিরিচুয়াল। উনি কমেডিটাকে অনেক স্পিরিচুয়াল জায়গায় নিয়ে গেছে, মানে কেউ ওনার মতো কমেডি আমার মনে হয় না বাংলাদেশে করতে পারছে বা সামনেও পারবে। সাবিলা নূর। সাবিলা নূর তো অনেক ছোটবেলা থেকে দেখতেছি কাজ করতে, এবং মোটামুটি অনেক ভালো ভালো কিছু ড্রামা করছে ছোটবেলায়। আর লাস্ট তো আমরা একই সিনেমায় কাজ করছি, যদিও আমরা একসাথে স্ক্রিন শেয়ার করিনি, কিন্তু স্টিল তাণ্ডবে ছিল। আর শি ইজ ফ্যান্টাস্টিক, অনেক স্পন্টেনিয়াস স্ক্রিনে। পরিমণি। পরিমণির গুনিন সিনেমাটা আমার দেখা হয়েছিল, অনেক ভালো লাগছে ওর গুনিন সিনেমা, বা এছাড়াও এর আগেও বেশ কয়েকটা সিনেমা ছিল। হুম। সো পরিমণি অ্যাজ অ্যান আর্টিস্ট অনেক জোস, মানে স্ক্রিনে অনেক সুন্দর লাগে, এটা নিয়ে কোনো কথা নেই, অনেক সুন্দর লাগে, অ্যাক্টিং অনেক ভালো করে। আর বাইরে কি করে আসলে ওইটা নিয়ে আমার মনে হয়, আমার পার্সোনাল আসলে ওটা নিয়ে আমার এত চিন্তা ভাবনা, কাজ আমি ওনাকে চিনি আর্টিস্ট হিসেবে, উনি হুম। স্ক্রিনে যা করবে আমি ওইভাবেই তাকে দেখবো। আচ্ছা, তানজিন তিশা। অনেক সুন্দর কান্নাকাটি মানে কান্নাকাটি অ্যাজ ইন হচ্ছে অনেক সুন্দর ইমোশনাল সিন। বাংলাদেশের নায়িকাদের মধ্যে তানজিন তিশার ইমোশনাল সিন আমার কাছে মনে হয় যে pretty, মানে খুব সুন্দর ভাবে উনি যে যে চোখ থেকে যে পানি বের করার যে বিষয়টা ওইটা অনেক ভালো পারে, সো ওটা অনেক জোস। আচ্ছা, হিরো আলম। জানি না, দু একবার দেখছি, মানে জানি না কেন এত হাইপ, আমি এইটা আজকের দিনে ফিগার আউট করার ট্রাই করতেছি। উনি কিন্তু গুগলে বাংলাদেশের নাম্বার 1 অ্যাক্টর, বাই দ্য ওয়ে। গুগলে তো আমি যদি বলি আমার সকাল থেকে মাথা ব্যথা, গুগল বলতো তোমার ব্রেন টিউমার হয়েছে, এরপর এটা ক্যান্সারের রূপ ধারণ করবে। হুম। সো সবকিছু গুগলে বিশ্বাস করে লাভ নেই। হুম। পার্থ শেখ। অসম, সুপার, 100 অভিনেতা। তার সাথে কোনো মজার স্মৃতি? আই থিংক ইউ গাইজ আর প্রিটি ক্লোজ। অনেক মজার স্মৃতি আছে, ওগুলো স্ক্রিনের সামনে বলতে পারবো না। এরকম মজার স্মৃতি আছে। আচ্ছা, সালমান মুক্তাদির। সালমান ভাইয়ের তো বিগ ফ্যান, হিউজ ফ্যান, কন্টেন্ট ক্রিয়েশনের শুরু থেকে, এবং হুম। তখনও যে টাইপের কন্টেন্ট করছে, এখনো 2025-26 সালে যেই এত ট্রেন্ডি কন্টেন্ট, এত প্রপার হুক লাইন পাঞ্চ লাইন মিলে, মার্কেটিং। হ্যাঁ রিসেন্টলি যেমন ওই যে একটা ভাইরাল যে প্রেজেন্টার আছে ওর সাথে যে একটা, সো এই আইডিয়া গুলা, তারপর লাস্ট যে ভিডিও হলো যে ইলেকশন নিয়ে একটা ক্যাম্পেইন করলো যে প্যারোডি, এখনো কিন্তু সে 5 বছর আগে, তখনও সে 5 বছর আগে ছিল, এখনো 5 বছর আগে আছে। সো He has been always always way ahead of always his way time. ahead of time. ওকে, সো একদম শেষ পর্যায়ে আমরা যেহেতু শোয়ের, লাস্টলি তোমার থেকে আমরা জানতে চাই যে নিউ কামারদের প্রতি ইন্ডাস্ট্রিতে তোমার কোনো অ্যাডভাইস আছে কিনা, এনি ওয়ার্ড অফ অ্যাডভাইস? মানে আমি নিজেই তো এখনো নিজেকে নিউ কামার হিসেবে বলি, বাট যেহেতু টুকটাক কিছু কাজ করা হয়েছে, এক্সপিরিয়েন্স আছে, সো যদি নতুনদের কথা বলি তাহলে হচ্ছে আসলে ডেডিকেশনটা অনেক ইম্পর্টেন্ট, এবং আসলে কি তুমি এই জায়গায় কাজ করতে চাও কিনা এইটা আসলে ক্লিয়ার করে তারপর আসলে শুটিং করা উচিত। বিকজ অনেকে হুজুকে আসছে যে করি ভাল লাগবে, দেখবে সবাই একটু ইয়া করবে, বাট ওইটা তো আসলে টিমের প্রবলেম হয়। সো নতুন যেই থাকবে আসলে ওর আসলে নিজের সাথে নিজের শিওর হইতে হবে যে ও কি আসলে সিরিয়াস কিনা কাজের প্রতি, এবং ডেডিকেশনটা কতটুকু থাকবে, বিকজ এই যে এরকম অনেক হার্ডশিপ আসবে, মানুষ ভালো বলবে, খারাপ বলবে, পিছে কথা বলবে, কিছু করার নেই, ওগুলা ডিল করতে হবে, মানুষ ছোট করবে, নিচু করবে, আবার তারাই হয়তো তোমাকে সেলিব্রেট করবে। সো ওই সেলিব্রেট করার আগ পর্যন্ত আসলে কাজ করতে থাকতে হবে, আর তুমি যদি গিভ আপ করে দাও তাহলে তো গিভ আপ হয়ে গেছে। বাট খুব সিলেক্টিভ ভাবে কি কাজ করা উচিত? সিলেক্টিভ অ্যাজ ইন হচ্ছে আগে বুঝতে হবে যে তুমি আসলে নিজেকে কিভাবে দেখতেছো, তুমি আসলে নিজেকে কিভাবে দেখতে চাও, ওইটার উপর বেস করে আসলে তোমার কাজ করতে হবে, কারণ আর্ট ফর্মে আসলে কোনো কিছুই ভালো না, কোনো কিছুই খারাপ না, ইটস জাস্ট আর্ট। দর্শক, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। আজকে আমরা নভির সাথে অনেক আড্ডা দিলাম, তার স্বপ্ন
নিয়ে জানলাম, তার যাত্রা নিয়ে আমরা অনেক কিছু জানলাম। ইট ওয়াজ আ ভেরি ইনসাইটফুল কনভারসেশন ইনডিড। থ্যাংক ইউ সো মাচ নভি। ইনসাইটফুল অ্যান্ড ভেরি মানে আই Very আই লাভ candid. ভেরি ক্যান্ডিড। হ্যাঁ Very unfiltered. হ্যাঁ। So that was Navi Unfiltered for you all. থ্যাংক ইউ সো মাচ ভিউয়ার্স আমাদের সাথে থাকার জন্য। আমি নাইমা পরবর্তী এপিসোডে আবারও চলে আসবো আপনাদের সামনে নতুন কোনো একজন তারকাকে নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন নিউজ 24 এর পর্দায়।